নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো প্রথমেই ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আমার এই আবোল তাবোল বকা বা এই নিজের গল্প যেগুলো তোমাদের কাছে বলি, ঠিক করে হয়তো বলেও উঠতে পারি না, তা সেইগুলোকে সাপোর্ট করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের ঋণ আমি কোনো দিন ভুলবো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরো। তো আজকে আমি যেই বিষয় তোমাদের কাছে মানে বলতে এসেছি সেটি হলো তোমার আমার এক বান্ধবীর মাসির বাড়ির ঘটনা। আমার বান্ধবী, সে আমার সঙ্গে স্কুলে পড়তো না, কিন্তু কলেজে পড়তো। তার নাম ছিল দেবযানী। ওর নাম দেবযানী। তো কলেজ হয়ে গেছে, কলেজের পর আমার বিয়ে হয়ে গেছে, অনেক বছর দেখা নেই। ও কিন্তু আমার পলিটিক্যাল সায়েন্স অনার্স ছিল না, ও ছিল সাইকোলজি অনার্স, মানে ওর সাইকোলজি অনার্স ছিল। তো অনেক বছর পর, বলতে গেলে পরে ধরো প্রায় 25-26, মানে ওই কলেজ পাশ করে যাবার পর 25-26 বছর বলছি না, তবুও মনে করো 15-16 বছর পর ওর সঙ্গে আমার একবার দেখা হয়েছিল কোথায় বলো তো? ক্যামাক স্ট্রিট আছে নন্দনের, নন্দন থেকে আরেকটু এগিয়ে এসে টুয়ার্ডস মিন্টু পার্ক। ক্যামাক স্ট্রিট সবাই চেনো, ওটা একটা অফিস পাড়া। তো ওইখানে আমার সাথে ওর দেখা হয়েছিল বাসে। তা ও ওইখানেই ক্যামাক স্ট্রিটে একটি অফিসে কাজ করে। না, ক্যামাক স্ট্রিট থেকে ও উঠলো, মানে আমি আগেই ছিলাম বাসে, ও ক্যামাক স্ট্রিট থেকে উঠলো, ওর অফিসে ও যাচ্ছে। ওর অফিস, ও বললো কোথায় একটা নামবে যেন, সেখান থেকে চেঞ্জ করে নেবে। হাজরা না, মানে হাজরা বা ওই শিশু মঙ্গলের কাছাকাছি কোথায় একটা নেবে, আবার ওকে চেঞ্জ করতে হবে। এবার কোথায় অফিসটা তখন বলেছিল, এতদিন হয়ে গেছে তো, তাও এই ঘটনার পর 10-12 বছর হয়ে গেছে, এখন আমার অতটা মনে নেই। তো আমি বললাম যে কিরে কেমন আছিস, এই তো মুখ চেনা, কলেজে অন্য অনার্স হলো, মুখ তো চেনা। তখন প্রথমে বললাম চেনা চেনা মনে হচ্ছে, ও বেশ ভুরু কুচকে তাকিয়েছিল, তারপরে বলে হ্যাঁ। তারপরে ওই কথাবার্তা হওয়ার পর তখন বললো এখানে আমার এই ক্যামাক স্ট্রিটে আমার মাসির বাড়ি, আমি আমার মাসির বাড়িতে এসেছি। তো মাসির বাড়িতে একটা প্যাথেটিক ঘটনা ঘটে গেছে, খুব কি বলবো, খুবই দুঃখজনক বেদনাজনক ঘটনা। তো সেই জন্যই আমি এসছি এবং বেশ কদিন ধরেই দুদিন ধরে আমি এখানে আসা যাওয়া করছি। কি ঘটনা সেটাও বিস্তারিত ওইটুকুনি, মানে যতটুকু রাস্তা আমাদের সঙ্গে মানে যাতায়াত হলো সেইটুকুনি মানে বলতে বলতে গেল। এবং জানো ওইসব দিকে খুব জ্যাম হয়, জ্যামেও দাঁড়ায়। তো বলছি তোমাদের সেই ঘটনা। ওর মাসির ক্যামাক স্ট্রিটে বাড়ি, খুব পয়সাওয়ালা ঘর, বলতে গেলে খুব ধনী পরিবার। ক্যামাক স্ট্রিটেই ওদের 3 তলা বাড়ি এবং গাড়ি সবই আছে। তো ওর মাসির একটাই ছেলে, মানে ওর ভাই, একটাই ছেলে। তো ছেলেটি ওই যে হয় না, ওই যেখানে মডেলিং করে, ফটোশ্যুট হয়, সেরকম স্টুডিও আছে। সেটাকে ওই ক্যামাক স্ট্রিটের 1 তলার বাড়িতেও একটা আছে, আর একটা যেন কোথায় একটা যেন আছে, মানে দুটো। আগে ওই মানে বাড়িতেই ছিল, সেটা পরবর্তীকালে আরেকটা জায়গায় আরেকজনের সঙ্গে পার্টনারশিপ করে সে খুলেছে, মানে খুলেছিল আর কি। তা আছে সেখানে সব ওই যারা উঠতি মডেল তারা আসে, তাদের পোর্টফোলিও তৈরি হয়, এবং অনেকে মানে সিরিয়ালে কাজ করে, সেরকম নামও ও বললো, একে চিনিস তাকে চিনিস। এরা তো আমার মানে ওই ভাইয়ের হাত ধরেই ওরা এই মানে ওয়ার্ল্ডে এসছে, মানে এই দুনিয়াতে এসছে। তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ এদের তো চিনি। তা কি ব্যাপার, ওই ছেলেটি গতকাল, তা না গতকাল না, আগের দিন, গতকালের আগের দিন, মানে এই 3 দিন হচ্ছে আর কি, রাত্রিবেলা বলতে মাঝ রাতে সে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। কোথায়? তার স্টুডিওর ঘরেতে।
আচ্ছা, তার আগে ও বলতে লাগলো যে আমার মাসির এই ছেলেটি কাউকেই সেরকম মানতো না, এবং আমার মেসোমশাই একটা মনে দুঃখ পেয়ে মারা গেছে এই ছেলেটির জন্য। কি ব্যাপার, ওর যখন 22-23 বছর বয়স তখন থেকেই ওর এই ফটোগ্রাফির ওপর নেশা, তারপরে এই সব মডেলিংয়ের ব্যাপারে নেশা, এইটাই ওর জীবন ছিল। তো এটাতেই আমার মেসোমশাই একটু আপত্তি ছিল যে এই রকম জীবনযাত্রা বা এই রকম ব্যাপার তো আমরা ঠিক জানি না। তখন ও বলে না, আমি তো পড়াশুনো এইগুলো নিয়ে করবো এবং করছি, অনেক কিছু জানছি আমি, এবং এই নিয়ে আমি লেখাপড়া করবো। তো যেটা বলছি, 22-23 বছর বয়স, তখন সে এসে হঠাৎ বলল সে একটি মেয়েকে বিয়ে করতে চায়। ভাবো, 22-23 বছর বয়স, মানে ছোট, মানে 22-23 বছর বয়স একটা মেয়েরই হয়তো বিয়ে হয়, এখন তো তাও হয় না। তো এসে বলল, মানে তো যখনকার কথা ও বলছে তখনকার থেকে 7-8 বছর আগে ওর বিয়ে হয়েছে। তো এসে বলল, তখন মেসোমশাই বললো যে, মানে ওর মেসোমশাই, দেবযানীর মেসোমশাই বললো, ঠিক আছে, তুমি তো শুনলাম এইসব নিয়ে, ফটোগ্রাফি নিয়ে বা এইসব নিয়ে তুমি পড়াশুনো করবে, তা সেটা শেষ করে নাও, তারপরে তোমার যাকে পছন্দ তার সঙ্গে আমরা বিয়ে দেবো। তখন বললো, না, আমি এক্ষুনি বিয়ে করবো, কারণ মেয়েটার বাড়িতে ঝামেলা চলছে, তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হবে। তা তখন মেসোমশাই, মানে ওর মেসোমশাই বললো যে ঠিক আছে, কি বৃত্তান্ত বলো। তখন সে বলল, একটা মানে ব্যাপার আছে আমার এই বিয়ের মধ্যে। কি ব্যাপার? মেয়েটি হলো, মানে যাকেও বিয়ে করতে চায় তার নাম হলো পারভিন সুলতানা, মানে মেয়েটি মানে ধর্ম অনুযায়ী মুসলিম, মানে বাড়ি থেকে বিলং, যে মুসলিম ধর্মতে, মানে ধর্মী আর কি। তো কি করে তার আলাপ হলো, তার বন্ধু, আচ্ছা তার আগে বলে রাখি, ছেলেটি কিন্তু সেন্ট জেভিয়ার্সে পড়াশুনো করেছে। ওই সেন্ট জেভিয়ার্সে একটি ছেলের সঙ্গে ওর মানে বন্ধুত্ব হয়েছিল। তার বাড়িতেও যাতায়াত করতো, পাস সার্কাসে তার বাড়ি, তার বাড়িতে যাতায়াত করতো, এবং তার বোন, তার সঙ্গে তার লাভ অ্যাফেয়ার্স হয় আর কি। তো সেটা গড়িয়ে যাওয়াতে তার সঙ্গে ওর মানে বিয়ে করবে ঠিক করেছে। কিন্তু মেয়েটির বাড়িতে মানে তীব্র, মানে প্রতিবাদ করছে যে না, হিন্দু ঘরে যাওয়া যাবে না, তাই জন্য ওর নাকি বিয়ে ঠিক করছে। এবং এই কারণে ওর বন্ধু, মানে মেয়েটির পারভিন সুলতানার যে দাদা, সে তো এর বন্ধু ছিল, তার সঙ্গে একটা মতবিরোধ হচ্ছে এবং ঝগড়াঝাটি হচ্ছে। তো আমাকে এক্ষুনি বিয়ে করে তাকে উদ্ধার করে আনতে হবে। তখন তো আমার মেসোমশাই তো ভীষণ আঘাত পেল যে এই ক্যামাক স্ট্রিটের মতন জায়গা, তাদের মান সম্মান আছে, তাদের কি বলবো, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তারা কি বলবে। তখন ছেলেটি নাচরবান্দা, না, বিয়ে দিতেই হবে, আমি ওকেই বিয়ে করব, এবং এই বাড়িতেই সে উঠতে হবে, তার তো সেরকম রোজগার নেই, তাকে তো এখন পড়াশুনো করে সেই স্টুডিও খুলতে হবে। তো এই মতবিরোধ হওয়াতে একদিন, মানে কিছুই মানলো না, সে তখন তার বউকে নিয়ে এসে হাজির হলো, মানে বিয়ে করে, কোথায় বিয়ে করেছে জানি না, সিঁদুর টিঁদুর পরে, মালা টালা পরে দরজায় হাজির। তখন খুলে দেখে এই দৃশ্য। তখন ওর মেসোমশাই নাকি খুব আঘাত পেয়েছিল, মনে আঘাত পেয়েছিল। কিন্তু ওর মাসিমা দেখলো মেয়েটি যেন মনে হবে কাশ্মীরি মুসলিম যেরকম হয় না, অপূর্ব সুন্দরী, মানে তার যেমন চেহারার গঠন, লম্বা, তার গায়ের রং, মানে তাদের ওই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখছে তার, ওর মানে শরীরের জেল্লাতে বা শরীরের রঙে যেন আলোকিত হয়ে গেছে, তার মুখশ্রী, তার নাক, চোখ, মানে অতুলনীয়, মানে অতুলনীয়, মানে যেন একটা, মানে স্বর্গ থেকে নেমেছে এরকম সুন্দর। তখন ওর মাসির মনে একটু হলেও একটু ভালোবাসা জন্মেছিল। তখন সে মাসি তার মেসোমশাইকে বোঝালো, দেখো একটা মেয়েকে তার বাড়ি থেকে নিয়ে এসছে, তার বাড়িতে তো আর ফেরত নেবে না, তো কি আর করবো বলো, আমাদের তো একটা মাত্র ছেলে, চলো আমরা মেনে নিই। তবে বরণ করে তাকে বাড়িতে ওঠানো হলো। তখন তারপর তাদের রেজিস্ট্রেশন করে বিয়ে হলো, পাকাপোক্তি ভাবে বিয়ে হলো। এবং রেজিস্ট্রির দিন ওর মানে মাসি বলল, তোমার নাম আজকে থেকে পারভিন সুলতানা না, তোমার নাম আজকে থেকে আমি দিলাম পরমা, কারণ তুমি পরমা সুন্দরী, তোমার নাম দিলাম পরমা। আর এবং ওদের পদবী ছিল দত্ত, তোমার আজকে থেকে তুমি পরমা দত্ত, এবং তোমার নাম আমরা এপিডেপিট করে চেঞ্জ করে তুমি আমাদের বাড়িতে আদব কায়দা সব আস্তে আস্তে শেখো।
তো ওর মাসি নাকি ছিল ওই এতে একটা ইসকন আছে না, ওই বলছি মিন্টু পার্কের কাছে ওই দিকেই মানে আছে একটা ইসকনের মন্দির আছে। তো ওর মাসি কিন্তু সেখানে দীক্ষিত ছিলেন। তো যে কারণে ওর মাসি কিন্তু নিরামিষ খেতেন এবং ওদের ঘরে একমাত্র রাধাকৃষ্ণই পূজিত হতেন আর কি। তা উনি প্রত্যেক দিন সেই মন্দিরে যেতেন এবং ওখানকার নিয়ম কানুন আচার অনুষ্ঠান মেনে চলতেন। তো মেয়েটি তো যেহেতু মুসলিম সম্প্রদায় থেকে বিলং করতো, তো সে তো মাছ না হোক মাংস তো ওরা খায় জানো, এবং বাড়িতে ওর মেসোমশাই এবং ওর মাস্তুতো ভাইও মাছ মাংস খেত। একমাত্র ওর মাসি ওই কৃষ্ণ মতে যেহেতু দীক্ষিত বলে নিরামিষ খেতেন এবং উনি ভালোবেসেই খেতেন। ভাবো মেয়েটা এত ভালো, শুধু রূপের দিক থেকে না, সে গুণের দিক থেকেও কত ভালো। সে তখন তার শাশুড়ি মাকে বলল যে আপনি যখন এরকম কৃষ্ণের ভক্ত, তো আমিও এই কৃষ্ণের ভক্ত হতে চাই, আমিও কনভার্ট তো হয়েছি আমি হিন্দুতে এবং হতে চাই, এবং আজকে থেকে, এটা বিয়ের 1 মাসের মধ্যে সে বলেছিল, আজকে থেকে আমি মাছ মাংস মানে আমিষ আহার আমি ত্যাগ করলাম, আমি ওদের বাবা ছেলের জন্য রান্না করে দেব, তারপরে আপনি যা খাচ্ছেন ওই গোবিন্দের যে ভোগ সেটাই আমি ভোগ মানে সে নেব আর কি, খাবো। ভাবো একটি অন্য ধর্মীয় মেয়ে সে কিরম 1 মাসের মধ্যে নিজেকে কনভার্ট করে ফেললো। মানে মেয়েটা যে রূপে লক্ষ্মী শুধু না, গুণেও সে মানে রূপেও সে লক্ষ্মী বলা নয়, তার গুণও কত দূর। এবং বাড়িতে তোদের রান্নার, যেহেতু ওরা বলেছি ধনী পরিবার, রান্নার লোক একাধিক, তাদের 3-4 জন তাদের কর্মচারী, কাজের লোক বলতে পারো। ও নিজে হাতে বলতে গেলে মাছ মাংস রান্না করে তার স্বামীকে শ্বশুর মশাইকে সেবা যত্ন করত, এবং তারপর পরক্ষণে আবার চান করে ঠাকুর ঘরে ঢুকে শাশুড়িকেও শ্রীকৃষ্ণের ভোগ রাখতে সাহায্য করত, এবং বাড়ি ঘর মানে পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ, হাতে সুন্দর সেলাই করে করে সে বেড কাভার করতো, মানে মুগ্ধ। কিন্তু ওর মেসোমশাই মেনে নিতে পারলেও মনে একটা আঘাত পেয়েছিল। তো বেশি দিন উনি বাঁচেননি, উনি বিয়ের 2-2.5 বছর মানে ছেলেটির বিয়ে 2-2.5 বছর পর উনি চলে গেছিলেন। তা ওর মাসি আর ওরা 3 জনই তখন থাকতে লাগলো। ইতিমধ্যে মেয়েটি সন্তান সম্ভবা হলো এবং বছর 4 পর ওদের একটি ছেলে হলো, পুত্র হলো, এবং মাসি সেই ছেলেকে কোলে নিয়ে ভাবলো, মানে নাতিকে কোলে নিয়ে ভাবলো যে তার মৃত স্বামী হয়তো ফিরে এসছে। খুব লালন পালন আদর যত্নে তাকে বড় করতে লাগলো এবং সেও আস্তে আস্তে বড় হতে লাগলো বাচ্চাটি। তো কদিন ধরে বাচ্চাটা হওয়ার বছর ঘুরতে না ঘুরতেই পরমা, মানে যা পারভিন থেকে যে পরমা হয়েছে, সে একটা জিনিস লক্ষ্য করতে লাগলো, তার স্বামী তার সঙ্গে ভালো করে কথা বলছে না, মানে বলছে মানে টাইম দিচ্ছে না। আগে যেমন তার বউকে নিয়ে এদিক ওদিক যেত, বাজার নিউ মার্কেট সে নাকি প্রায় নিয়ে যেত তার বউকে, জামা কাপড় কিনে দেবা, এমনকি সোনার গয়নাগাটিও তাকে গিফট করতো। বছরখানিক ধরে মানে ছেলেটার যখন বাচ্চাটির যখন বছরখানিক, তখন সে দেখতে লাগলো যে তার স্বামী যেন তার উপর আকর্ষণ কমে গেছে, মানে বিবাহিত জীবনের যে আকর্ষণ সেটা তো কমেই গেছে এবং তার দিকে যেন ফিরেও তাকাচ্ছে না, এইরকম। মানে কথা বলছে না তা না, কাজকর্ম করছে, খাচ্ছে দাচ্ছে সবই করছে, বইয়ের সঙ্গে যতটুকু কথা বলার বলছে, এবং এটাও সে লক্ষ্য করছে যে অনেক রাতের পর রাত সে বাড়িতেও আসছে না। কি ব্যাপার এটা তো সে বুঝে উঠতে পারছে না। তারও মনে দুঃখ হচ্ছে, কারণ সে তো একটা অন্য সম্প্রদায় থেকে এখানে এসছে, এসে সে নিজের মতন করে মানিয়ে নিয়েছে এবং সে কৃষ্ণ মতে দীক্ষিত হয়ে তার আমিষ আহারও সে ত্যাগ করেছে। এত কিছু করার পরও সে তার স্বামী যে কেন আস্তে আস্তে তার কাছ থেকে দূরে চলে গেল সেটা সে বুঝে উঠতে পারল না। এবং তার মাস 5-6 যেতে না যেতে, যখন ওই বাচ্চাটি ছোট বাচ্চাটি একটা প্লে স্কুলে ভর্তি হয়েছে, যেতে না যেতে এই ব্যাপার, মানে একদিন রাত্রিবেলা ওই একতলা তার স্টুডিওতে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং তার একটি নোটও সে লিখে দিয়ে গেছে। এটা করেছে ভালো করেছে, তাহলে তো বোঝা গেল, নাহলে তো কেউ বুঝতেই পারত না কী ব্যাপার। একটা সুইসাইড নোটও সেখান থেকে পাওয়া গেছে।
ওই একটা ওই ডায়েরির ভেতর সে লিখে দিয়ে গেছে তার নোটটা, মানে ঢুকিয়ে দিয়ে গেছে। তো পুলিশ তো দেখা, তার পোস্টমর্টম হলো, মানে যেদিনকে ও গেছে সেদিনকেই ওর বডি ছেড়েছে এবং সেটা মানে দাহর জন্য নিয়ে গেছে, তখন ও বাড়ি ফিরে গেছে। মানে অফিসে যে যেতে হবে কি একটা কারণে করে ও বাড়ি ফিরে যাবে। ওরও তো মনটা ভালো না, ভালো লাগছে না, একটা ভাই চলে গেল। তখন বলছে জানিস আমার মাসি এমনই ঠাকুরের মানে ওপর বা কৃষ্ণের ওপর এমন মোহ মা যে ও সংসারের মায়া সে ত্যাগ করেছে। যখন বডিটাকে আনলো পরমা তো কেঁদে ভেঙে পড়লো, মানে তার ভাইয়ের বউ, মানে তার বুকের ওপর থেকে মানে আছড়ে পড়েছে, যেমন হয় আর কি, কান্নাকাটি করছে। আমার মাসির কিন্তু চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সেই বুক ফটা চিৎকার করে কান্না না। যখন ডেড বডিটা একতলায় তার স্টুডিওতে রাখা হলো, তার শখের স্টুডিওতে রাখা হলো, মাসি দৌড়ে দৌড়ে গিয়ে ওপর থেকে গিয়ে চন্দন বেটে নিয়ে এলো, নিয়ে এসে তার ছেলের মাথার ওপর চন্দন এর কলকা এঁকে দিতে দিতে সে শ্রীকৃষ্ণের নাম, মানে শ্রীকৃষ্ণের গান, যে কৃষ্ণের যে গানগুলো সেইগুলো করতে লাগলো এবং খুব শান্ত মনে, চোখ দিয়ে জল পড়ছে, অথচ গান করতে করতে সে মাথায় চন্দনটা পড়ে দিচ্ছে। বলে আমি মাসিকে দেখে অবাক, কি করে এরকম নির্লিপ্ত এরকম শান্ত থাকতে পারে। মানে উনি এত কৃষ্ণের দিকে প্রেম ভালোবাসাতে ওনার মন চলে গেছে যে এইসব মায়া মমতা তার কাছে আর কিছু এসে যায় না। তো বডিটা রওনা দেওয়ার পর ও যাচ্ছে, কি কারণ এটা তখন সে বলতে পারলো না, কারণ পুলিশ তখনও তদন্ত করছে ওই চিঠিটার ব্যাপারটা কি, পুলিশ সেটা নিয়ে গেছে। তখন আমি বললাম আমার তো একটা উৎসাহ মানে উৎসুক করছে মনটা, কারণটা কি। তো আমি বললাম ঠিক আছে, তো তুই যখন কারণটা জানিস না, জানতে তো পারবি। বলে হ্যাঁ হ্যাঁ এই সপ্তাহে জানতে পেরে যাবো, এমনকি আজকে বিকেলেও হয়তো এসে বলে দিয়ে যাবে থানা থেকে। তো তা আমাকে আমার ফোন নাম্বার আমরা এক্সচেঞ্জ করলাম, আমি তোকে এক সপ্তাহ পর বলে হ্যাঁ তুই তাহলে নয় শনিবার রাত্রিরে ফোন করিস, আমার শনিবার হাফ অফিস, তুই শনিবার রাত্রির দিকে ফোন করিস। অনেক সময় শনিবারে আমরা আমি একটু বেরোই, আর মানে একটু দোকানপাট করতে এসব বেরোই, তুই শনিবারও করতে পারিস বা রোববার বিকেলবেলাও করতে পারিস। তো আমি রোববারই করলাম ফোন। হ্যাঁ রে জানতে পারলি কি ব্যাপার? বলে হ্যাঁ জানতে পারলাম। ব্যাপারটা হলো একটি মেয়ে তার কাছ থেকে 2-3 বছর আগে, ওই বিয়ে হওয়ার আগে, ভাইয়ের বিয়ে হওয়ার আগে ওইখানে মানে ওদের ওখানে এসেছিলো পোর্টফোলিও তৈরি করতে, নানা রকমের ফটোশ্যুট করতে। তো ও সেইটা করে দেওয়ার পর সে মডেলিংয়েও চান্স পায় এবং পরবর্তীকালে একটি সিরিয়ালেও সে অভিনয়, মানে একটি কেন একাধিক সিরিয়ালে অভিনয় করছে। এবং তখনও একটি সিরিয়ালের নাম বলেছিল, এই সিরিয়ালে সে কাজ করছে। তো সেই অ্যাক্ট্রেসের নামটা আমি বলতে চাই না, যদিও এখন তাকে খুব একটা আমি দেখতে পাই না। তো সেই অ্যাক্ট্রেস তার হাত দিয়েই অ্যাক্ট্রেস হয়েছিল। তো তার সঙ্গে তার একটি ভালোবাসার সম্পর্ক হয়েছিল। ভাবো একটা পরমা সুন্দরী বউ বাড়িতে থাকার পর কি করে এই রকম মানুষের সঙ্গে যে তার ভালোবাসার সম্পর্ক হয়েছিল সেটা ও বলতে পারলো না। এবং মেয়েটি কিন্তু ওকে ভালোবাসেনি, মেয়েটি চাপ দিয়ে ওর কাছ থেকে ফ্ল্যাট আদায় করেছে, সোনা দানা টাকা পয়সা তো আদায় করেইছে। এবং রিসেন্টলি একটা নাকি ফ্ল্যাটও সে কিনে দিয়েছে সাউথে বলতে সাউথ সিটি মলের পাশে, মানে খুব একটা পশ এরিয়া এবং কস্টলি এরিয়া, সেখানে করেছে। এবং সেটা ওর মাসি এবং পরমা লক্ষ্য করেছে, মাঝে মাঝেই ও চেক কাটছে এবং যেহেতু ওর মাসির সঙ্গে জয়েন্ট অনেকটা টাকা সে তুলছে এবং যেহেতু ইএমআইতে করছে। এবং এমনও হয়েছে ওর মাসি নাকি একদিন জিজ্ঞাসা করেছিল যে আমার এই ব্যাংকের এই অ্যাকাউন্টে তো টাকা নেই, জিরোতে রান করছে। বলে আমার একটু কাজে কমে লাগছে, আমি তোমার টাকা আবার কোনো টাকা পেলে যখন আবার একটা কাজ করব, বড় কাজ করব, টাকা এলে তোমাকে দিয়ে দেবো। তখন কিন্তু ওরা ভেবেছিল সত্যি হয়তো, কিন্তু এটা তো না। ওই নায়িকাকে বা ওই অ্যাক্ট্রেসকে ফ্ল্যাটটা কিনেছে, তার ইএমআই টাকাটা কেটে কেটে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে কাটছে করে প্রত্যেকটা অ্যাকাউন্টে জিরো ব্যালেন্সে রান করছে। ভাবো এত সুন্দর একটা বউ থাকার পরে এরকম। কিন্তু সেই মেয়ে তো আদায় করে নিয়ে গিয়ে তাকে কাজকলা দেখিয়ে অন্যত্র তার সংসার পাতার জন্য সে পরিকল্পনা করছে। সেও একটা আরও ভালো ডাক্তার নাকি তাকে ধরেছে, মানে এই টিভি সিরিয়ালস বা মডেলিংয়ের প্রফেশনের লোক না,
সে মানে ডাক্তার না কি একটা যেন ধরেছে, তাকেই বিয়ে করবে সে। সে উনি আবার ওই ভদ্রলোক নাকি বা বিদেশে থাকে, জার্মানে থাকে। এই জন্যই হয়তো এই নায়িকাকে এখন আমরা দেখতে পাই না, সে তো জার্মানে পাড়ি দিয়েছে, মানে সেখানেই বসবাস করছে। এইটা ভেবে যার পেছনে সে কোটি কোটি টাকা খরচা করেছে, সে অন্যত্র বিয়ে স্থির করেছে, এইটা সেই ছেলেটি নিতে পারবে না। হাজার হোক, তার বিয়েই হয়েছিল 20-22 বছর বয়সে, এখন তার বয়স কত, 27-28। কাজেই তার মনে একটা, ছেলে মানুষ তো, একটা তীব্র দাগা কেটেছিল, তাই সে তার জীবনটা নষ্ট করলো এরকমভাবে। সে একবারও দেখলো না তার একটি মা আছে, সে একবারও ভাবলো না তার পরমা সুন্দরী স্ত্রী আছে, এবং সবচেয়ে বড় কথা তার একটা 2 বছরের ছোট একটা শিশু পুত্র আছে। তাদের কথা একবারও তার মনে পড়লো না। একটা কে না কে নায়িকা তার পেছনে মানে তার উপর এত ভালোবাসা, সে তার থেকে মুখ ঘুরে নিয়েছে তো নিয়েছে, হ্যাঁ তোর টাকা পয়সা গেছে গেছে, কী করবে, আবার কাজকর্ম করে টাকা পয়সা পাবে, হয়ে যেত আর কি। তার জন্য এরকমভাবে সে গলায় দড়ি দিয়ে নিজের জীবনটা বিসর্জন দিল। আমার কিন্তু ও বলছে, দেবযানী আমাকে বলছে যে জানিস, আমার কিন্তু আমার ভাইয়ের জন্য একটুও কষ্ট হয়নি, একটুও কষ্ট হয়নি, কারণ একটা বদমাইশ ছেলে, যে তার পরিবারের কথা ভাবলো না। আমার কষ্ট হচ্ছে কার জন্য, মাসির জন্য তো হচ্ছেই, এবং তাও মাসি বিভোর থাকে, যেমন মানুষ কোনো নেশা করলে বিভোর হয়ে থাকে, সেরকম কৃষ্ণ প্রেমে আমার মাসি বিভোর। কিন্তু আমার কষ্ট লাগছে পরমার জন্য। এক তো সে তার বাড়ি ঘর, তার ধর্ম সব ত্যাগ করে, এমনকি খাওয়া দাওয়া বিসর্জন দিয়েও সে নিরামিষ আহার গ্রহণ করছে, মানে কতটা সে নিজেকে পরিবর্তন করে আজকে এই পরমা তৈরি হয়েছে। তার জন্য আমার খুব কষ্ট লাগছে, বউটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, সে ভীষণ আঘাত পেয়েছে, ভীষণ আঘাত পেয়েছে। সে ওই শিশুটাকে নিয়ে কি করে বাঁচবে, কদিন পর তো আমার মাসিও চলে যাবে, ওই 3তলা বাড়িতে সে কি করে বাঁচবে। হ্যাঁ আমরা আছি, আমরা যাতায়াত করবো এই পর্যন্ত। তো কেমন লাগলো আজকে আমার এই করুণ কাহিনীটি, খুব কষ্টে, খুব কষ্টে। তোমরা কিন্তু এইরকম কখনো করো না, যে তোমাকে বিশ্বাস করে তোমার হাত ধরে সব ছেড়ে তোমার সঙ্গে চলে এসছে, তাকে কখনো ঠকিও না। কেমন, এটাই ছিল আমার বক্তব্য। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং আমার আজকের এই উপস্থাপনা এবং আমার সত্যি ঘটনাটি যদি তোমাদের মনে একটুও দাগ কেটে যায়, ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। কেমন, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।